সুকান্ত ভট্টাচার্যের শব্দ ধার করে বললে লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এখন আরজিকর মামলার রায় তো এলো, কিন্তু জমে থাকা অন্ধকার কোনগুলোতে আলো পড়ল কই? পুলিশ হোক কিংবা সিবিআই, তদন্তকারী এজেন্সির ভূমিকা নিয়ে অজস্র প্রশ্নের ধোঁয়াশা কিন্তু রয়ে গেল। এই সমস্ত কিছু নিয়ে প্রথম প্রশ্ন, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের পরে গেল সিবিআইও। শুরুতে কলকাতা পুলিশ, পরে সিবিআই, দুই এজেন্সির তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন শিয়ালদা আদালতের রায়। দুই সংস্থাকে নিয়ে বিচারকদের এই পর্যবেক্ষণের পর তদন্তে কি করে ভরসা রাখবে তিলোত্তমার পরিবার? দ্বিতীয় প্রশ্ন, তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে লালবাজারের অফিসাররা। পুলিশ কমিশনারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। কপাল ভালো যে সঞ্জয়ের আইনজীবীরা পেঁচালো প্রশ্ন করেননি। রায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন বিচারকের। পুলিশি তদন্তে এত গাফিলতির নেপথ্যে কোন অঙ্ক? তৃতীয় প্রশ্ন, এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অভয়ার বাবার। বললেন শেষ প্রমাণটাও লোপাটে মরিয়া মুখ্যমন্ত্রী। ওনারা বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছেন, পাল্টা বলছে তৃণমূল। শুরু থেকে পুলিশ আর হাসপাতালের ভূমিকাই কি এই অবিশ্বাসের জন্য দায়ী? চতুর্থ প্রশ্ন, দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না। দিদি আছে বলেই আছি, না হলে নেই। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রীরাই তাকে অর্ধসত্য বোঝান। মন্ত্রিসভার কোন কোন সদস্যের দিকে ইঙ্গিত করলেন লোকসভায় দলের চিফ হুইপ? পঞ্চম প্রশ্ন, ছবির মাপ নিয়ে বিতর্ক। রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তুলনায় ছোট করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ক্যালেন্ডার বিতর্কে তাহলে আবার স্পষ্ট হলো যে দলে নেত্রী শেষ কথা। তবে শুরুতেই দেখব, রাজ্যের পর সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করলো সিবিআই। সোমবারই হতে পারে দুপক্ষের আবেদনের শুনানি। দেখুন, যেমন পুলিশ তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটে যুক্ত। এক পক্ষের বিরুদ্ধে শুরু থেকে তদন্ত কম, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বেশি উঠছে। আরেক পক্ষের বিরুদ্ধে কলকাতা পুলিশের তদন্তের ফাঁকফোকর ধরার পরিবর্তে কার্যত সেই রাস্তাতেই হেঁটে তদন্তকে সঠিক পরিণতি অবধি পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। এই দুই পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং সিবিআই এবার একে একে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করল সিবিআই। সোমবার দুপক্ষের আবেদনের প্রেক্ষিতেই শুনানি হওয়ার কথা। এটা প্রাতিষ্ঠানিক খুন এবং রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণকে অত্যন্ত সততার সঙ্গে লোপাট করে দেবার পরই সিবিআই এই তদন্তে অংশগ্রহণ করে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি। সুতরাং একজনের ফাঁসি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তদন্তটা শেষ হয়ে যাবে। মানুষের আদালতের উপর ভরসা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা মনে করি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল? কড়া হাতে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি। রাজ্য সরকার এই কড়া অবস্থান থেকেই ফাঁসির আবেদন করেছেন, আর পরে চাপের মুখে পড়ে এখন সিবিআই ওই একই দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছে। কিন্তু যাদের মেয়ে অকালে যন্ত্রণা পেয়ে চলে গেল, অর্থাৎ সেই নিহত চিকিৎসকের পরিবারকে রাজ্য সরকার কিংবা সিবিআই কেউই কিছু জানায়নি বলে অভিযোগ। সিবিআই হাইকোর্টে গেছে, কিন্তু আমাদের এখনো কপি সার্ভিস করেনি। কি করে যা হয়, রাজ্য সরকারও কোর্টে গেছে, কিন্তু আমাদের কপি সার্ভিস করেনি। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, শুরু থেকে কলকাতা পুলিশ কিংবা সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করত, তাহলে তো আজ আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজনই পড়তো না। তাই এখন সবটাই নাটক। আজকে নাটক দেখুন, তা রাজ্য সরকারও যাচ্ছে কোর্টে ফাঁসি চাইতে, আবার কেন্দ্র সরকারের এজেন্সি সিবিআইও যাচ্ছে ফাঁসি চাইতে। তাহলে তদন্তটা করলে না কেন? রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার যৌথভাবে নির্যাতিতাকে বিচার দিল না, এবং আজকে একজন প্রতিভাবান চিকিৎসক শুধুমাত্র বিচার পেল না, এদের যৌথ নাটক এবং যৌথ অভিনয়ের ফলে। যারা ধামাচাপা দিয়েছে তাদের মোটিভ কি? এখন একটা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার সবাই নেমে পড়েনি। তাহলে নিশ্চয়ই দাল মে কুছ কালা হ্যায়। এখনও তাকে জেলে মেরে দিতে পারে, এজন্য সজাগ থাকতে হবে। নিম্ন আদালতের পর এবার হাইকোর্টে নতুন লড়াই। সুবিচার পাবে নিহত চিকিৎসক, নাকি ছায়াযুদ্ধের শিকার হবে তদন্ত? সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে আরজিকর কাণ্ডে প্রশ্নগুলোর উত্তর কই।
শিয়ালদা কোর্টে রায় বেরোনোর পরেও অভয়ার বাবা মা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট উত্তর না পাওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন। এমনকি শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক অনির্বাণ দাস তার রায় পর্যন্ত এক প্রসঙ্গে লিখছেন, দ্যার ইজ ওয়ান গ্রে এরিয়া অ্যান্ড নো আনসার বিফোর আস। তাই আমাদের প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে, হ্যাঁ রায়ের পরেও একই রকম থেকে যাচ্ছে। সেই প্রশ্নগুলো নিয়েই যাব প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের কাছে। নজরুলদা, এক হচ্ছে যে কলকাতা পুলিশ এবং সিবিআই দুটো এজেন্সি তদন্ত যদি ঠিকমতো করতো, যদি তথ্য প্রমাণ সাক্ষ্য ঠিকমতো সংগ্রহ করে নিজেদের যে আর্গুমেন্ট সেটাকে নিশ্ছিদ্র করে প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে পারতো যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, তাহলে যাবজ্জীবনের বদলে ফাঁসি চেয়ে আজ দুপক্ষকে কোর্টে দৌড়তে হতো না। প্রথম 5 দিন অর্থাৎ তদন্তের গোল্ডেন পিরিয়ডটা পেয়েছে কলকাতা পুলিশ, সিবিআই তারপরে প্রায় 5 মাস পেয়েছে। কিন্তু দুপক্ষের কেউই নজরুলদা কি কাজের কাজটা করতে পেরেছে? আর করতে পারলে আজকে হাইকোর্টে দৌড়তে হতো, কড়া নাড়তে হতো হাইকোর্টে। দেখুন, কি কাজের কাজ তারা কি কেউ করতে চেয়েছিলেন? আপনি বলছেন যে করতে পেরেছেন। আমার তো ব্যক্তিগত ধারণা কলকাতা পুলিশও চায়নি, সিবিআইও চায়নি সত্যিকার তদন্ত হোক। কেন আমি বলছি, দেখুন এই তদন্তকারী সংস্থার লোকেরা এটা দাবি করেছে যে অপরাধীরা তার নাকে মুখে হাত দিয়ে গলা চেপে তাকে হত্যা করেছে। সত্যি কি আমি জানি না। তো আমি যদি হাত দিয়ে গলা চেপে বা নাক মুখ চেপে হত্যা করি, তাহলে এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট তোলার চেষ্টা করব না? যাকে আমি সাসপেক্ট করছি তার আমি ফিঙ্গারপ্রিন্ট নেব না? সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে কি? কেন নেওয়া হয়নি? ইচ্ছাকৃতভাবে। কারণ প্রথমে কলকাতা পুলিশ যেটা চেয়েছিলেন যে দেখুন সুইসাইডের খবর শুধু বাবা মাকে দেওয়া হয়নি। আপনি যদি রায়টা ঠিকভাবে পড়েন তো আরজিকর ফাঁড়ি থেকে যে মেসেজটা টালা থানায় পাঠানো হয়েছে সেখানেও সুইসাইডের কথা বলা হয়েছে, এবং পরবর্তীকালেও ডেড বডি বলা হয়নি, আনকনসাস বডি বলা হয়েছে। কেন? টালা থানায় যে অফিসার 3টের পরে এসেছেন তিনি রাত 11:30টার সময় 10:10 সময় দিয়ে জিডি এন্ট্রি করছেন। সেই জিডির জায়গাটা ফাঁকা রাখা হয়েছিল কেন? ধরুন ডেড বডিটা যদি হাসপাতাল কর্তৃপক্ষের কথা মেনে নেওয়া যায় তাহলে 9টা 9:30টায় দেখা গিয়েছে। আপনি জানেন তফাদার সাহেব যে সাক্ষী দিয়েছেন, তিনি প্রিন্সিপালকে বলেছেন, এমএসভিপিকে বলেছেন, একদম সকলকে বলেছেন। তাহলে 9টা 9:30 ডেড বডি দেখা গেল, রাত 11:15টায় কেন এফআইআর হচ্ছে? যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন, তিনি যদি ফাঁসি চাইছেন তাহলে একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার তার বাবা মার অভিযোগ যে তাদেরকে টাকা দিতে গিয়েছিলেন, তো সেটা তদন্ত করতে বলতে হবে যে না ঘটনাটা সত্যি না, সেটাও তো বলতে হবে। আর একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার দিনের পর দিন প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলে গেলেন। যেমন একজন লোককে দেখিয়ে বলছেন যে ইনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তিনি পিজি হাসপাতালের পিজিটি। তো তিনি মিথ্যে কথা কেন বলতে গেলেন? তদন্ত করে তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে, বা না তিনি কোনো দোষ করেননি সেটাও তো বলতে হবে। এটা কি করা হয়েছে? একদম। আমি বলছি নজরুলদা একটার পর একটা পয়েন্ট তুলছেন। আমি এই অনুষ্ঠানে একেবারে মাননীয় বিচারপতির রায় থেকে ফরেন্সিক রিপোর্ট অবধি আপনাদের পড়ে শোনাবো। আমি তার আগে হ্যাঁ, বিচারপতির রায়ও কিন্তু হাইকোর্টে টিকবে কিনা আমার সন্দেহ আছে। যদি কেন আমাকে বলছেন? বলতে দেন, দু একটা আমি উদাহরণ দিয়ে বলছি। দেখুন বিচারপতি রায় এটা উল্লেখ করেছেন, যেমন ধরুন চুলের কথা, একদম যে চুলটা ওখান থেকে সিজ করা হয়েছিল, তারপরে ফরেন্সিক সায়েন্স ল্যাবে গিয়ে ল্যাবের লোকেরা ছোট চুল বড় চুল আলাদা করেছেন, এবং তারপরে ছোট চুলগুলো সঞ্জয় রায়ের সঙ্গে ডিএনএ ম্যাচিং হয়েছে, বড় চুলগুলো ভিক্টিমের সঙ্গে হয়েছে। এখানে যে আসামি পক্ষ একটা প্লে নিয়েছিল যে তাকে অ্যারেস্ট করার পর তার চুল টেনে ছেঁড়া হয়েছিল সঞ্জয় রায়ের, সেই চুল ওখানে পাঠানো হয়েছে। বিচারক বলছেন যে যখন এই চুলটা সংগ্রহ করা হয়েছিল তখন সঞ্জয় রায় অ্যারেস্টই হয়নি, ঠিক কথা, কিন্তু চুলগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল কত তারিখে? 11 তারিখে। সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে কবে? 10 তারিখে। তাহলে পুলিশ প্রশাসন যদি সৎ না হয়
তাহলে ওই চুলটা ওখানে দিয়ে দিতে আপত্তিটা কোথায়? বেশ 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 ঠিক এই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা যদি, কারণ আমরা জানি না যথেষ্ট সততার সঙ্গে যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত করেছেন কিনা। আমি বলছি লক্ষ্য করুন, এই একই প্রশ্ন আমি আবার বলছি, এই অনুষ্ঠানে আগামী 1 ঘন্টায় পরতে পরতে যে সংশয়গুলো একেবারে কাগজে কলমে রায় উল্লেখিত আছে এবং ফরেন্সিক রিপোর্ট, সায়েন্সের যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনাদের সামনে পড়ব এবং বিস্ময়কর একটার পর একটা রিয়েলাইজেশন যে কেউ এই জিনিস যদি পড়েন তার হবে। আমি এবার কবিতা সরকার, ডিফেন্স লয়ার, আমি আপনার কাছে আসবো। জজ সাহেব লিখেছেন, যেটা দিয়ে আমি শুরুও করলাম, যে ওর মানে রূপালী মুখার্জি, ইন্সপেক্টর রূপালী মুখার্জি, অ্যাডিশনাল ওসি, তার বিষয়ে আমি আবার আসবো অনির্বাণের কাছে, কিন্তু তার সম্পর্কে লিখছেন যে it is a good luck that the defense did not challenge her by placing some twisted questions, but she failed to lead the investigation properly. আমি এই শেষ অংশটাকে সরিয়ে রাখলাম। অর্থাৎ আসামি পক্ষের কৌশলীদের প্যাচালো প্রশ্ন করে এই মাননীয়া রূপালী মুখার্জিকে বিপাকে ফেলেননি, বিড়ম্বনায় ফেলেননি। আমি এইখান থেকে স্বয়ং বিচারক কোন প্রসঙ্গে এই কথা বলছেন, যে এই প্রধান অ্যাকিউজ সঞ্জয় রায়ের ফোনে তদন্তের জন্য যেভাবে নেওয়া হয়েছে, সেই ফোন সিজ করা হয়নি, বাইরে ফেলে রাখা হয়েছে, আবার তাকে ফেরত দেওয়া হয়েছে, গ্রেফতার অবধি সিজ করা হয়নি, সেটা নিয়ে মানে কি তদন্তের মণিমুক্ত ছড়িয়েছেন, পাতায় পাতায় তার উল্লেখ আছে, আমি বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু তারপর তার সম্পর্কে তিনি সম্ভাবনার কথা লিখছেন তদন্তকারী অফিসার সম্পর্কে, দ্যাট শি হ্যাড ট্যাম্পার্ড দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড। আমি বলছি এই সম্ভাবনা, তার আলটেরিয়ার মোটিভ কী ছিল, এ তো বিস্ময়কর। মাননীয় বিচারক শুধু তার মনে সংশয় হয়েছে তা নয়, তিনি জাজমেন্টে জজ সাহেব সেটা লিখেছেন। ডিফেন্স লয়ারদের মনে, জজ সাহেবের মনে আজকে যে প্রশ্ন, এবং সেই প্রশ্ন এতটাই গভীর যে তার রায়তে তিনি তার উল্লেখ করেছেন। কবিতাদি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ডিফেন্স লয়ারদের মনে এই প্রশ্ন কি জাগেনি? তার কারণ হচ্ছে সত্য উদ্ঘাটনে অত্যন্ত বড় ভূমিকা থাকে ডিফেন্স লয়ারদের। সেখানে কি কোনো খামতি ছিল? খামতি তো অনেক ছিল, সেটা আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায়। যেখানে আমার পজিশন হলো একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আমরা নালসার একটা প্রজেক্টে আছি এখন। আমাদের যে ডিউটিটা আমরা করি সেটা আমাদের কন্ট্রাকচুয়াল, এবং সেখানে নালসার গাইডলাইন্স কিছু আমাদের মেনে চলতে হয়, না হলে সেটা হবে না, কারণ আমাদের বেতনও নালসাই পাঠায়। তো এখন কথা হলো যে এখানে আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমার কিছু লিমিটেশন আছে, যেমন আমি রিমান্ড অবধি কাজ করতে পারবো, তারপর আমি সেশনস ট্রায়ালগুলো আমি জেম ট্রায়াল করতে পারবো অ্যাট দি এন্ড অবধি, কিন্তু সেশনস ট্রায়ালে আমাকে তখন আমার সিনিয়রসদের, আমার যারা ডেপুটি বা চিফ, তাদেরকে আমি অ্যাসিস্ট করতে পারবো রিগার্ডিং দ্য কেস। কিন্তু তা সত্ত্বেও আপনার চোখে খামতিগুলো পড়েছে? হ্যাঁ, খামতিগুলো পড়েছে। যখন আমি এগুলো আমার সিনিয়রসদের মেনশন করেছি, না কোনো আমাদের হোমওয়ার্ক হয়েছে, না এই নিয়ে মানে যখন আমাদের আউটসাইডে গিয়ে কিছু হোমওয়ার্ক মানে কিছু ওয়ার্কশপ করার দরকার ছিল, বা সেখান থেকে আমাদের কিছু ডাটা বা কিছু এভিডেন্স কালেকশনের দরকার ছিল, সেরকম আপনি দেখবেন আমরা কোনো ভার্বাল কিছু বললে তো আর হয় না, আমরা কিন্তু কিছু কোরোবোরেট করতে পারিনি আমাদের খামতি। হ্যাঁ, কিরম খামতি মানে যেমন ধরুন সঞ্জয় রিলেটেড যে ওর যে ইনজুরি মার্কসগুলো, আমরা কিন্তু তার এগেনস্টে কোনো রকম বা তার সাপোর্টে কোনো রকম এভিডেন্স আমরা কোরোবোরেশনে আনতে পারিনি। হ্যাঁ, বা আমরা যে কথাগুলোই বলছি বা যা স্টোরি বা যা ন্যারেশন আমাদের সবই আমরা তো দেখেছি যে থ্রু আউট দ্য কেস মানে উনি, আমার যে সিনিয়র্সরা শুধুমাত্র প্রসিকিউশনকেই হেল্প করে গেলেন, যে স্টোরি উনি উত্থাপন করছেন প্রসিকিউশন সেখান থেকে গেইন করে যাচ্ছে। এই চলেছে মানে ড্রামা, যেখানে আমরা 207 পিটিশন দিয়ে আমরা প্রথমেই কি করতে পারতাম ট্রায়ালের শুরুতেই, যে আমার কিছু কপিজের দরকার আছে। কোন কপিগুলো না, যা সাক্ষ্যগুলো যে আমি চার্জশিটে আনা হয়নি যে সাক্ষীদের, অথচ তাদের 161 স্টেটমেন্ট রাখা হয়েছে, মানে পুলিশ নিয়েছে। তাহলে আমি ওইগুলো পড়ে তো আমি তো আমার স্টোরিটা, আমি তো থার্ড পার্টি, আমি তো আর জানি না ক্রাইম সিনে কী হয়েছে। এবার আমি সেখান থেকে আমি কিছু উইটনেস আমার করতে পারতাম, আমি কোনো ডিফেন্স উইটনেসই আনলাম না। আর আমি কি করলাম না, এখন যে স্টেজটা চলছে সেখানে তার এগেনস্টে আমি যে ফার্দার ইনভেস্টিগেশন তো চলছে, কিন্তু এই স্টেজে আমার আসামিকেই ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো এমন কিছু বেরিয়ে আসে, দেখা যায় যে সঞ্জয়ের ভূমিকা অনেকটা কম, হ্যাঁ, কিন্তু বাকিদের আরো লোক অ্যারেস্ট হচ্ছে বা কিছু, তখন এই রায়টা কি হবে, অন্য লোক যুক্ত আছে, হ্যাঁ, এই যে এইটাও যদি দেখা যায়, এই যে মারাত্মক। হ্যাঁ, তাহলে
এই মুহূর্তে সঞ্জয়ের যে বিচার হওয়া কি এখনই দরকার ছিল, তার জন্য কোনো প্রেয়ার কি ডিফেন্স রেখেছে? বরঞ্চ এমন প্রেয়ার রেখেছে যে তার ফাঁসি না হয়ে যাবজ্জীবন হোক। তাহলে ডিফেন্স কেন ওটা চাইবে? ডিফেন্স তো তাকে মুক্ত করতে চাইবে, যে এভিডেন্সের অভাবে, যেরকম সিএফএসএল এর যা রিপোর্ট আছে, যে রিপোর্টের ভিত্তিতে আপনি একজন মহিলার যে সাসপিশন পাচ্ছেন, তাকে আপনি করতে পারছেন না, তার এগেনস্টে জজ সাহেব যখন জাজমেন্টে লিখছেন যে কেন পারছেন না, হ্যাঁ, যে মানে আপনার যে এভিডেন্সটা যে কন্টামিনেটেড হয়েছে বা তার পসিবিলিটি আছে, এই যে 4 দিন স্যার যেটা মেনশন করলেন, সঙ্গে সঙ্গে কি ওগুলোকে সিল করে পাঠানো হয়েছে? আফটার দ্য কালেকশন 4 দিন ফেলে রাখা হয়েছে, 4 দিন আপনার সিন অফ ক্রাইম লক করা হয়নি, ওপেন রাখা হয়েছে, যে কেউ গেছে, যে কেউ বেরিয়ে এসছে। কারা সিএফএসএলকে হ্যান্ড ওভার করেছে তার কোনো প্রপার নেই, আইও লেভেলের কোনো অফিসার কন্টামিনেটেড যদি হয়ে থাকে এবং এত হাই প্রোফাইল একটা কেসে, সেটা কি ইচ্ছাকৃত? এই প্রশ্ন তো আমার আপনার সবার মনে থাকবে। আমি বলছি সঞ্জয় রায় দোষী এবং তার কঠোরতম শাস্তি হোক, কারুর আপত্তি নেই, কিন্তু সঙ্গে কি আর কেউ ছিল? এই প্রশ্ন তো উঠছে। আমি এই এভিডেন্সের পটে তাতে আমি দু একটা পয়েন্ট যোগ করব। এটা সেশন ট্রাইব্যুনাল কেস, এবং সেশন ট্রাইব্যুনাল কেস আগে সিআরপিএসতে ছিল, পরে বিএনএসএস এসছে। যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন তিনি ট্রায়াল কন্ডাক্ট করবেন। উনি যেরকম লয়ার বলবেন, অন্য যদি তার বাবা মা বা অন্য কেউ যদি দেয় কোনো লয়ার, তাহলে তাকে কিন্তু পিপির অধীনেই কাজ করতে হবে, এটা পরিষ্কার আইনে বলা আছে। এক, দ্বিতীয়ত, যেহেতু এটা সেশন ট্রাইব্যুনাল কেস, যে আসামিদের এক্সামিনেশন চিফ প্রসিকিউশন করছেন, ডিফেন্স চাইলে বলতে পারতেন যে আমরা পরবর্তীকালে ক্রস এক্সামিন করব, না হলে আমাদের ডিফেন্স ডিসক্লোজ হয়ে যাবে, সেটা করা হয়নি। তারপরে আর একটা ব্যাপার, আরেকটা কথা আমি এখানে আরেকটা বলি, যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, এটা মানে কি আসামি অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার ক্রাইম সিনে নিয়ে গিয়ে, সেটা তো কিছুই হলো না। আর একটা কথা যেটা মানে ফেসের ইনজুরির কথা বলেছেন, ফেসের ইনজুরির ব্যাপারে যে শুধু কোনো রকম অ্যালিবাই দিতে পারেনি তা নয়, জাজমেন্টটা একটু খুব পরিষ্কারভাবে লেখা আছে, দেখবেন, আমি জাজমেন্টটা খুব ভালোভাবে পড়েছি, যে এক এক সময় এক এক রকম। কখনো বলছেন যে বক্সিং পাঞ্চ করতে গিয়ে এটা হয়েছিল, কখনো বলছেন যে আমি সালুয়াতে রক ক্লাইম্বিং করতে গিয়েছিলাম, সেখানে হয়েছিল। তো আপনি যদি একই জিনিসের কারণ এক এক জায়গায় এক এক রকম বলেন, তাহলে সেটা কি করে বিশ্বাস? একদম একদম। আমি এইখান থেকে একেবারে স্পষ্ট করে আপনাদের সামনে যেটা রাখতে চাইবো, সেটা হচ্ছে এ তো ডিফেন্সের পার্টে গেল, প্রসিকিউশন কি করছিল, তদন্ত কি হচ্ছিল, পরিষ্কার প্রশ্ন তুলতে চাই আমরা যে অভয়া শুধু খুন হয়নি, খুন হয়েছে তদন্ত। কেন? তদন্তকারী সংস্থা প্রথম 5 দিন আর তারপরের 5 মাস যারা করেছে, অর্থাৎ কলকাতা পুলিশ এবং সিবিআই, এবার সেই পার্টে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অভয়ার মা বাবা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন। দেখুন, আমাদের এই মেয়ের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল। আমার মেয়ে 7 জন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং একজন ছাত্রী ছিল কলেজের। সুতরাং রাজ্য সরকার এর দায় এড়িয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার পুরো, আমি সরাসরি বলছি, রাজ্য সরকার পুরো দায়ী। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। কেন রাজ্য সরকার তড়িঘড়ি সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গেল, তা নিয়েও ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন নিহতর মা বাবা। আজকে সঞ্জয় যেহেতু উনি যাবজ্জীবন দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করতে আবার হাইকোর্টে দৌড়াচ্ছে। তাহলে কি হচ্ছে, উনি যে দোষী এবং প্রমাণ করে দিয়েছেন লোয়ার কোর্টের যে জজ, সেটা বুঝতে পেরেই উনি মানুষকে বোকা বানানোর জন্য আজকে হাইকোর্টে দৌড়িয়েছেন। শেষ প্রমাণটুকুও যেন লোপাট করা যায়, কোনো প্রমাণই তো উনি রাখেননি, যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায়, তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি। তড়িঘড়ি কেন নিহত চিকিৎসকের শেষকৃত্য করা হয়েছিল, কি লুকোতে? শুরু থেকে ওঠা এই প্রশ্ন নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের মা বাবা। তখন আমার মেয়ের দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আমাদের এখানকার এমএলএ নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। এই নির্দেশ আমি মনে করি মুখ্যমন্ত্রীর পুরো হস্তক্ষেপে এটা হয়েছে। এরা সম্পূর্ণভাবে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে
যুক্ত। এদের কেন পুলিশ সিবিআই গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দিচ্ছে না, এটা আমার সমস্ত সরকারের কাছে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে। নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ প্রসঙ্গে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে নিহত চিকিৎসকের মা বাবার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। যে মুখ্যমন্ত্রী, যে পুলিশ 24 ঘন্টার মধ্যে তার মেয়ের ধর্ষক এবং খুনিকে ধরে আনলো, তাকে ধন্যবাদ জানানোর বদলে যদি অন্য কোনো ধরনের বিরূপ মন্তব্য হয় এবং আদালতের সব প্রসেস দেখেও, তাহলে ধরে নিতে হবে যে এই অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তির হাতে তারা পরিচালিত হচ্ছে। আরজিকর কাণ্ডে নিম্ন আদালত রায় ঘোষণা করেছে। এবার আইনি যুদ্ধ হাইকোর্টে। অজস্র অধরা প্রশ্নের উত্তর কি কোনোদিন পাওয়া যাবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি যে এই রায় যদি মন দিয়ে 172 পাতা কেউ পড়েন, তার মনে হবে যে অভয়া শুধু খুন হয়নি, খুন হয়েছে তদন্ত। আমি পর আসবো। কলকাতা পুলিশ প্রথম 5 দিনে কি মণিমুক্ত ছড়িয়েছে, স্বয়ং বিচারক অনির্বাণ দাস তার রায় কি বলছেন। রায় লিখছেন, I also want to criticize the act of Inspector Rupali Mukherjee. She was the additional OC and obviously was a senior officer, and it can be presumed that she had sufficient knowledge to tackle the case. এরপর তিনি একেবারে পরিষ্কার এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম সেটা হচ্ছে সঞ্জয়ের কাছ থেকে মোবাইল নিয়ে এবং সেটাকে কোনোভাবে সিজ না করা, বাইরে ফেলে রাখা ইত্যাদি ইত্যাদি। তারপর বলছেন তার আলটেরিয়ার মোটিভ কী ছিল, দ্যাট শি হ্যাড ট্যাম্পার দ্য ডেটা অফ দ্য মোবাইল অফ দ্য অ্যাকিউজড। এই সম্ভাবনার কথা মাননীয় বিচারকের মনে উঠছে, এখানে শেষ নয়। তারপর তিনি বলছেন, as the Commissioner of Police Kolkata is the highest administrative authority of Kolkata Police, I think that this type of illegal or indifferent acts, ভাবুন এই ভাষায় বলছেন যে বেআইনি এবং উদাসীন কাজ, illegal and indifferent act of Kolkata police personnel should be tackled by him in a very strict way so that no one can be escaped. আমি বলছি ঠিক এই জায়গা থেকে কোন কথা মনে হলো একজন বিচারক তার রায় এ কথা লিখতে পারেন। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, কলকাতা শহরেই আমরা সবাই থাকি। ভারতবর্ষে একসময় প্রশ্নাতীতভাবে মাথা নিচু করে মানত যে কলকাতা পুলিশের শুধু ঐতিহ্য নয়, শ্রেষ্ঠত্ব। আজকে ফোর্স সম্পর্কে একজন বিচারক তিনি রায় এই কথা লিখছেন এবং বলছেন যে তদন্তকারী অফিসারের কে এটা বের করা হোক, কেন এটা করলেন এবং ট্রেনিং ইত্যাদি আরও নানা কথা লিখেছেন। আমি আর অতটা নিচ্ছি না। কোথায় দাঁড়িয়ে আমরা, কি তদন্ত হয়েছে প্রথম 5 দিন? না, আপনি যে লাইনটা পড়লেন একটা জায়গা জানি না কেন বাদ দিয়ে গেলেন, পেজ নম্বর 151 থেকে আপনি পড়ছিলেন এই রূপালী মুখার্জির বিষয়টা। সেখানে কোর্ট বলেছে, ইট ইজ ফ্যাক্ট দ্যাট ফ্রম দ্য এভিডেন্স ইট ওয়াজ নট এস্টাবলিশড দ্যাট শি হ্যাড ডান ইট উইথ এনি আলটেরিয়ার মোটিভ or that she had tampered the data of the mobile of the accused. হ্যাঁ, তিনি মোবাইল নেওয়া রাখা এটা নিয়ে ডেরিলিকশন অফ ডিউটি। না, একটু বাদ দেইনি, কিন্তু একজন বিচারক তার না এস্টাবলিশ তো নয়, তাহলে তো তার শাস্তি হতো। ইস্যুটা তো তা নয়, ইস্যুটা হচ্ছে একজন বিচারক মনে করছেন যে এগুলো সম্ভাবনা না, অনির্বাণ সম্ভাবনার কথা বলেননি তো, পরিষ্কার আমি লাইনটা পড়ে দিচ্ছি। কোটা আরে লাইনটার বিষয় নয়, তিনি এটা উল্লেখ করছেন এই সম্ভাবনা উঠেছে বলেই তো তাকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। তার রায়ে বলছেন, জিনিসটা গ্র্যাভিটি বোঝো, বলছেন যে ইট ওয়াজ নট এস্টাবলিশড দ্যাট শি হ্যাড ডান ইট উইথ এনি আলটেরিয়ার মোটিভ, অর্থাৎ তার মোটিভ, মেন্স রিয়া, ক্রিমিনাল ইন্টেন্ট, কি বলছো? আইওর ক্রিমিনাল ইন্টেন্ট যদি প্রশ্ন হয় তাহলে তো সবই শেষ হয়ে গেল। তা বলছি না। দেখুন আমাকে বলতে দিন, ট্যাম্পারিং অফ এভিডেন্সের প্রশ্ন এটাও কিন্তু বিচারক ডিল করেছেন, সেখানে স্পষ্টভাবে জানিয়েছেন। তুমি তো পরের প্যারাগ্রাফ যেটা পড়লাম, যদি উনি তাই মনে করতেন যে একেবারে কিচ্ছু হয়নি, কোনো সমস্যা নেই, তাহলে কলকাতার পুলিশ কমিশনারকে তিনি বলতেন যে দিস টাইপ অফ ইললিগাল অ্যান্ড ইনডিফারেন্ট অ্যাক্টস অফ পুলিশ পার্সোনাল শুড বি ট্যাকেলড বাই হিম ইন আ ভেরি স্ট্রিক্ট ওয়ে। ঠিকই বলেছেন, কেউ কিচ্ছু করেনি আর উনি এটা সুপারিশ করছেন দ্যাট নো ওয়ান ক্যান বি এসকেপড। না সুমনদা, কেউ কিচ্ছু করেনি আমি বলিনি। আমি এরপরে বলবো অভয় মারাই যায়নি, বেঁচে আছে, এখনো চিকিৎসা করছে। আপনি এক্সট্রিম বাইনারিতে চলে যাচ্ছেন, ইটস আইদার 0 or 1, ব্যাপারটা এরকম নয়। এখানে তাদের ডিউটি ডিসচার্জ করার প্রশ্নে ডেরিলিকশন,
এই টার্মটা কোর্ট বারবার ব্যবহার করেছেন যে ইয়েস দেয়ার ওয়াজ ডেরিলিকশন অফ ডিউটি, কিন্তু তাতে তিনি কোনো মোটিভ অ্যাসাইন করার মতো আরে হলো, তুমি কিসে অবহেলা করছো যে একটি মেয়ে সে 36 ঘন্টা ডিউটি করার পর তার কর্মস্থলে খুন হয়েছে, তাতে ন্যূনতম অবহেলা কেন থাকবে? কেন একজন বিচারক এই কথা বলার সমর্থন করছি যে ন্যূনতম অবহেলাও থাকা উচিত নয়, ছিল না, এবং তার জন্য সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের বিরুদ্ধে যেটুকু যা পদক্ষেপ সেটা করা উচিত, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যেখানে আমি ডিফার করছি সেটা হচ্ছে কোর্ট কোনোভাবেই তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলেননি। তারা কখনোই কোর্ট বলেননি যে এখানে ট্যাম্পারিং অফ এভিডেন্স। তোমারই এই মন্তব্যের আলোতে তুমি যেখানে পড়ছো তার একটা প্যারাগ্রাফ নিচে 3টে লাইন নিচে এসো। তাই যদি হয় তাহলে কেন কমিশনার অফ পুলিশ কলকাতা তাকে ইল্লিগাল এবং ইনডিফারেন্ট অ্যাক্ট নিয়ে স্ট্রিক্টলি ট্যাকেল করতে বলছেন এবং যাতে বলছেন নো ওয়ান ক্যান বি এসকেপ? সকাল 10:10 যে জিডি এন্ট্রি হচ্ছে যে বইটাতে, জিডি বইটাতে, সেইখানে ফাঁকা রেখে যিনি পরে 3টে না কটার সময় জয়েন করছেন তিনি সেখানে গিয়ে পরে সই করছেন। এইগুলো ডেফিনিটলি শাস্তিযোগ্য ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত, আমার কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা তোমারও নেই আমারও নেই, কিন্তু বিচারক তার পরের লাইনেই দেখো, তুমি যে লাইনটা পড়লে তাতে বলছেন যে রূপালীর খুব স্পষ্ট যে ব্যাখ্যাতে তিনি সন্তুষ্ট নন বলেই তো রায় রেখেছেন গোটাটা। তিনি এটাও বলছেন, এটাও পেজ নাম্বার। এরপরে তুমি যদি বলো যে না ওনার অন্য কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, কার না আইও অ্যাডিশনাল ওসি, তাহলে তো বলতে হয় যে ফোর্সের কিছু নেই। আমিও সে কথা বলছি না, তুমিও বলছো না, আর এটা হলে তুমি আমি কেউ নিরাপদে থাকবো না। কিন্তু আমি বলছি কাজটা দেখো। ক্রিমিনাল মামলায় মেন্স রিয়াটা সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট, যে আপনার ক্রিমিনাল ইন্টেন্ট আছে না নেই এটার উপর মামলা দাঁড়িয়ে থাকে। এইখানে যিনি আইও বা যারা ডিউটি অফিসার, গ্রিভেন্স সেলের একজন সিনিয়র অফিসারকে নিয়ে জজ সাহেব এই প্রশ্ন তুলছেন। কিন্তু এই অবধি দেখে যদি আপনি ভাবেন যে এই অবধি কলকাতা পুলিশের প্রথম 5 দিন যা হয়েছে, তারপরে দুর্ধর্ষ কাজ করেছে সিবিআই। তার কারণ রক্কানিনাদ করে একেবারে পুরস্কার প্রাপ্ত সিবিআই অফিসার এলেন, তার নাম সীমা পাহুজা। তিনি একেবারে সিবিআইয়ের আইও, অর্থাৎ কলকাতা পুলিশের আইও কিচ্ছু পারলেন না। সীমা আহুজা সিবিআইয়ের আইও, তিনি স্পেসিফিক একেবারে দুর্ধর্ষ কাজ করলেন, একেবারে তা নয়। পাতার পর পাতায় তিনি লিখেছেন, একেবারে উল্লেখ করেছেন যে কোথায় কোথায় সেখানে খামতি। ভাবুন কি কপাল এই পরিবার এবং আমাদের বঙ্গবাসীর, যে এই রকম একটা মামলা যেটা প্রথম দিন থেকে ঘৃণিত এবং মানে সংবাদ মাধ্যমের, গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের নজরে আছে, তাতে দুজন আইও কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনই কি মিজারেবলি ফেল করছেন। সীমা পাহুজা সম্পর্কে মাননীয় বিচারপতি লিখছেন 88 পাতায়, শি ডিড নট কালেক্ট এনি ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন অফ দ্য অ্যাকিউজ। খানিকক্ষণ আগে যে ইঙ্গিত নজরুলদা দিচ্ছিলেন, তারপরে বলছেন যে শুধু ছাপ উদ্ধারের চেষ্টা করেননি তা নয়, তিনি আরজি করের কোনো নার্স, আয়া বা গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করেননি, তাদের নামও চার্জশিটে সাক্ষী হিসেবে উল্লেখ করেননি। She personally did not examine any nursing staff, AYA or Group D staff of RG Kar Haspatal. She did not take initiative to collect the pen drive from Dr. Rajoshi Roy in respect of CCTV footage of the camera installed at the 3rd floor of Emergency Building Chase Department. অর্থাৎ যে সিসিটিভি ফুটেজ নিয়ে গোটা দেশের, গোটা পৃথিবীর মানুষ হাঁ করে থাকালো যে সুপ্রিম কোর্টে এই নিয়ে কী তর্ক বিতর্ক চললো দিনের পর দিন, সেখানে সিবিআইয়ের আইও ন্যূনতমভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তির বয়ান নেওয়ার পরেও চিকিৎসক রাজস্বী রায়ের কাছ থেকে বক্ষরোগ বিভাগে সিসি ক্যামেরার ফুটেজ ভর্তি পেনড্রাইভ উদ্ধারে উদ্যোগী হননি। হাসপাতালের এমডিআর এবং টিভি ওয়ার্ডের কয়েকজনের বয়ান নেওয়া হলেও তাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়নি। আমি এবার রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, মানে আমি বলছি সবাই মিলে তদন্তটাকে কার্যত খুন করেছে, শুধু অভয়া খুন হয়নি। দেখো সুমনদা, প্রথম কথা হচ্ছে সিবিআই কেন কাজ করেনি, সিবিআই কি করেছে তার জবাব দিয়ে পরিষ্কারভাবে সিবিআইকে করতে হবে এবং সিবিআইকে এই নিয়ে ফেসও করতে হয়। যদি কোনো অন্যায় করে থাকে কোর্টও প্রশ্ন করবে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও প্রশ্ন করবে। আমাদের বক্তব্য পরিষ্কার ছিল, এখনও তাই আছে, একজন মানুষের পক্ষে এটা করা সম্ভবপর নয়। ডেফিনেটলি এখানে বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বলে দিয়েছেন যে আমরা খুশি হতাম যদি এটা সম্পূর্ণ তদন্ত হতো এবং যারা যারা এর মধ্যে ইনভলভড আছে তারা প্রত্যেকে, কিন্তু যারা যারা তদন্তে এইরকম গাফিলতি করলো, অবশ্যই গাফিলতি আমি অস্বীকার করছি না এখান থেকে। কোর্ট যখন মহামান্য বিচারপতি যেখানে বলেছেন, কিন্তু এ কথাটাকে সত্য মানতে হবে। এই কেস একেবারে দীর্ঘ যুগান্ত ধরে পশ্চিমবঙ্গের, যেটা একেবারে একখানা
মার্কা মারা ব্যাপার। প্রত্যেকটা কোনো জায়গায় খুন হলে পরে সেই ইউনিভার্সিটি হোক বা হাসপাতাল হোক একদম ব্র্যান্ড সুইসাইড করে দেওয়া হতো। যদি বিজেপির নেতা সজল ঘোষ, বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল না থাকতেন তাহলে এটাকেও সুইসাইড বলেই চালিয়ে দেওয়া হতো, সেটার চেষ্টাটাই করা হয়েছিল। এবং যিনি নির্যাতিতা তার তুমি বাবা মা দুজনের নাম এখানে এসে বললে, বলেছেন- তাহলে মীনাক্ষী কলতানের নামও তোমায় বলতে হবে, একই সঙ্গে সবাই ছিল। অবশ্যই, যদি ওনারা থেকে থাকেন নিশ্চয়ই ছিল। এবং সুইসাইড আমি নিয়ে দেখেছি মানে সেখানে আমি যেটা- তোমার সাথে যোগ করব, সেটা হচ্ছে যে একেবারে আউটপোস্ট থেকে থানায় ফোন গেছে সুইসাইড হিসেবে, হাসপাতাল থেকে বাড়িতে ফোন গেছে একদম। সুইসাইড হিসেবে, সেই দিকেই তো নিয়ে যাওয়া হচ্ছিল। অগ্নিমিত্রাদি নির্যাতিতার বাবা মাকে তারা নিজেরাই এই স্টুডিওতে আমাদের সামনে এসে বলেছিলেন যে সেকেন্ড পোস্টমর্টম, যে রাজ্য সরকারের পোস্টমর্টমে খুশি নন এবং অগ্নিমিত্রাদি রাজ্যপাল এবং হাইকোর্টে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সময় ফোন আসে ওনাদের কাছে যে আপনারা এক্ষুনি বাড়িতে আসুন, নাহলে আপনাদের অবর্তমানেই মৃতদেহ সৎকার করে দেওয়া হবে। তখন বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে ওনারা বাড়ি চলে যান। কিন্তু দিনের শেষে 5.5 মাস পর রাজস্বী কি পাওয়া না, গেল? কিন্তু এ কথাটাও ঠিক যে সুপ্রিম কোর্টে সিবিআই সমস্ত কিছু জমা দিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলেছে যে 30 বছরের কেরিয়ারে জজ সাহেব এরকম রাজ্য সরকারের তদন্ত দেখেননি, কোনো রাজ্য সরকারের, এবং সিবিআই এর তদন্তে তিনি খুশি আছেন। এবার সুপ্রিম কোর্টে ফাইনাল বলুক সুপ্রিম কোর্ট কি বক্তব্য ফাইনাল তাদের। বলা না, আমি শুধু তার সঙ্গে একটু যোগ করি, সেটা হচ্ছে ধরুন প্লেস অফ অকারেন্স অল্টার্ড, যারা এই মামলায় ন্যূনতম নজর রেখেছে প্রত্যেকে জানে যে প্রথম দিন থেকে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অন বিহাফ অফ সিবিআই বলতে শুরু করলেন। লাইভ স্ট্রিমিংয়ে গোটা দেশ দেখছে যে পিও অল্টার্ড হয়েছে, খুব ভালো কথা। কে অল্টার্ড করেছে? 2 হেভিওয়েটকে অ্যারেস্ট করা হলো, এত বড় ব্যাপার সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে। 90 দিন পরেও তাদের চার্জশিট দেওয়া হলো না, এমনকি আজকে এই আলোচনা চলছে 24শে জানুয়ারি, তাতেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না। অর্থাৎ জামিনের পর তারা জামিন পেয়ে গেছেন, 90 দিনে চার্জশিট দেওয়া হয়নি, 142 দিন কেটে গেল, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিটের আমরা নাম দেখলাম না। আমি বলছি যে যাদের, আমি ধরে নিচ্ছি যে কিছু লোকের কীর্তির জন্য তদন্ত করা সিবিআইয়ের পক্ষে খুব কঠিন হয়েছে, তাদের বিরুদ্ধেও সিবিআইয়ের হাতে কি প্রমাণ নেই? হয় তাদের বিরুদ্ধে প্রমাণ নেই, নয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ অভিযোগটাই ভুয়ো। আমি কোনটা আমি জানি না, আয়দার দুটো তো একসঙ্গে হতে পারে না। কিন্তু আমি গোটা বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা তদন্তে, আইনে, ভারতবর্ষের আইন ব্যবস্থায় ভরসা রাখেন তারা হতাশ হচ্ছেন। তার কারণ যে কলকাতা পুলিশের অফিসার একদিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, তার বিরুদ্ধে সুপারিশ এবং স্ট্রিক্টলি সেটা ডিল করার বা সুপারিশ মাননীয় বিচারক করছেন কলকাতা পুলিশের কমিশনারকে। কলকাতা পুলিশ শুনবে কিনা আমরা জানি না, এবং বারবার এই তদন্ত নিয়ে সংশয় প্রশ্নগুলো উঠে আসছে। দেখুন, 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সকালেই সেখানে পৌঁছে গেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার সহ পদস্থ কর্তারা। কিন্তু তারপর সেই পুলিশের তদন্ত নিয়েই সামনে এসেছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। তৈরি হয়েছে বিতর্ক, যার প্রতিফলন রয়েছে শিয়ালদা কোর্টের রায়ও। উইমেন্স গ্রিভান্স সেলের অ্যাডিশনাল ওসি রূপালী মুখোপাধ্যায় সম্পর্কে স্বয়ং শিয়ালদা কোর্টের বিচারক রায়ের 151 নম্বর পাতায় লিখেছেন, তার কপাল ভালো যে অভিযুক্তর আইনজীবী মোচড় দেওয়া প্রশ্ন করে তাকে চ্যালেঞ্জ করেননি, তবে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। এই পর্যবেক্ষণের কারণ কি, রায় তাও স্পষ্ট করেছেন বিচারক অনির্বাণ দাস। 151 নম্বর পাতাতেই তিনি লিখেছেন, রূপালী মুখোপাধ্যায় উইমেন্স গ্রিভান্স সেলের অতিরিক্ত ওসি এবং নিশ্চিতভাবেই একজন সিনিয়র অফিসার। এটা ধরে নেওয়া যায় এ ধরনের মামলা কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে তার যথেষ্ট ধারণা ছিল। 9ই আগস্ট তিনি অভিযুক্তর থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তার টালা থানায় ফেলে রাখেন। তার এই কাজ প্রশ্ন জাগাচ্ছে। এটা ঠিকই যে সাক্ষ্য থেকে এটা প্রতিষ্ঠিত হয়নি তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন বা অভিযুক্তর মোবাইল ফোন থেকে তথ্য বিকৃত করেছেন। এরপর বিচারক লিখেছেন, অত্যন্ত দুর্বল একটি ব্যাখ্যায় তিনি জানিয়েছেন মোবাইল ফোন অভিযুক্তকে ফেরত দেওয়া হয়েছিল, পরে তার গ্রেপ্তারির সময় সেটা আবার বাজেয়াপ্ত করা হয়। তিনি সাক্ষ্য দেন যে এই পুরো সময়টাই অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে আটক ছিল। এই কাজের কোনো কারণ আমি খুঁজে পাইনি। টালা পিএস থেকে তখন কেস হ্যান্ডওভার হয়ে গেল ডাব্লিউজি সেলের কাছে। আয়ও হলেন রূপালী ম্যাডাম। রূপালী ম্যাডাম ওর ফোনটা নিয়ে নিল, চার্জ কমে গেছিলো বলে। সেটাকে বলল, তোমার ফোনে তো ওপেন হচ্ছে না, চার্জ কম, অন হচ্ছে না, এটা বরঞ্চ আমি টালা পিএসে পাঠাচ্ছি, সেখানে চার্জ হবে। থানাতে পাঠানো হলো এবং সেখানে চার্জ দেওয়ার ব্যবস্থা করা হলো। আর ওকে নিয়ে চলে গেল লালবাজারে, ডিডি সেকশন লালবাজারে।
নির্দেশনামায় বিচারক অনির্বাণ দাস আরও লিখেছেন, আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের উচিত পুলিশ কর্মীদের এ ধরনের বেআইনি বা উদাসীন কাজ অত্যন্ত কড়াভাবে সামলানো, যাতে কেউ নিস্তার না পায়। আমার এটাও মনে হয় যে ক্ষেত্রে পারিপার্শ্বিক, ইলেকট্রনিক বা সায়েন্টিফিক তথ্য প্রমাণের উপর তদন্ত নির্ভর করে, সেরকম মামলার জন্য অফিসারদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হোক। রায়ের ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে এই কড়া পর্যবেক্ষণকেই হাতিয়ার করেছে বিরোধীরা। পুলিশ এবং হসপিটাল কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে তার মা বাবাকে দূরে সরিয়ে রেখে মৃত্যুটাকে চাপা দিতে চাইছিল। কলকাতার পুলিশ অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে। কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির অর্ডার কলকাতা পুলিশ বার করে আনতো। এতদিন সারা রাজ্য তাকিয়েছিল আরজিকর কাণ্ডের রায়ের দিকে, কিন্তু রায়ের পরও অজস্র প্রশ্ন রয়েই গেল। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সিএফএসএল রিপোর্ট, আপনারা জানেন ডিএনএ ম্যাচিং থেকে ফরেনসিক পরীক্ষার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই রিপোর্ট আলোকপাত করেছে। আচ্ছা, এর যা বহু জায়গায় এই রায়তে কোটেডও হয়েছে, ওভারঅল ইনফারেন্স কি বলা হয়েছে, খুব ছোট্ট ছোট্ট তিনটে, মানে গোটা রিপোর্টটা কার্যত তিনটে বুলেট পয়েন্টে সাম আপ করা হয়েছে। কি সেটা? 1 নম্বর, মিস্টার সঞ্জয় রায় ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য সিন অফ ক্রাইম। পরের অংশটা পড়ছি না, প্রচুর অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দেখে, আমি ঠিক ওই ডিটেলসে যেতে চাইছি না। দ্বিতীয়টা কি? In addition to Mr. Sanjay Roy, there is evidence of at least one female, at least one-টার নিচে আন্ডারলাইন করেছে সিএফএসএল কর্তৃপক্ষ। In addition to Mr. Sanjay Roy, there is evidence of at least one female being present at the scene of crime who had also touched the victim's body part. 3 নম্বর বুলেট পয়েন্টটা কি এই ওভারঅল ইনফারেন্সের? Presence of males in addition to Mr. Sanjay Roy at the scene of crime cannot be ruled out. অর্থাৎ এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা করছি, এত মানুষের মনে সংশয়, এই সিএফএসএল রিপোর্টে কিন্তু ওভারঅল ইনফারেন্সের শেষ গুরুত্বপূর্ণ বাক্যে বলা হচ্ছে প্রেজেন্স অফ মেল, একাধিক পুরুষের অস্তিত্বের সম্ভাবনা আছে সিন অফ ক্রাইমে, অন্তত সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আই রিপিট, প্রেজেন্স অফ মেলস ইন অ্যাডিশন অফ মিস্টার সঞ্জয় রয় অ্যাট দ্য সিন অফ ক্রাইম ক্যানট বি রুলড আউট। আচ্ছা, এখান থেকে তর্কের খাতিরে সব সম্ভাবনাই তো আমরা আলোচনা করছি, আমি শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে আমি যদি ধরে নিই যে ডিএনএ স্যাম্পল কন্টামিনেটেড হয়েছে, দূষিত হয়েছে, তাহলে সেই দূষণটা, সেই স্যাম্পল, আমরা সবাই জানি এত হাই প্রোফাইল কেস, গোটা দেশের নজর আছে, নিঃসন্দেহে যত্ন সহকারে তোলা উচিত ছিল, তোলা হলো না, সেটা কি ইচ্ছাকৃত? সেই নিয়ে কোনো তদন্ত হয়েছে? এর রিফ্লেকশন কিন্তু মার্জনা করবেন রায়তেও আমরা দেখতে পাইনি। খুব বেশি প্রশ্ন এ নিয়ে আদালতেও হয়নি, অন্তত এটা তো ইন ক্যামেরা সেশন ছিল, সাংবাদিকরা থাকার উপায় ছিল না, কিন্তু পরবর্তীকালে তার কোনো রিফ্লেকশন দেখতে পাইনি। যদি ইচ্ছাকৃত হয়, তথ্য প্রমাণ লোপাটের অংশ হিসেবে এটা হয়, তাহলে এর তদন্ত কোথায়? সবথেকে বড় কথা যে আমি এটার থেকে কনক্লুসিভ ডিএনএ যে অংশগুলো কনক্লুসিভ সেই অংশগুলো ব্যবহার করছি, কিন্তু এত বড় একটা ওভারঅল ইনফারেন্সের সম্ভাবনার কথা, তা নিয়ে যথেষ্ট পরিমাণ তদন্ত হয়েছে কি? এই প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে থাকবে শতরূপ। সুমনদা, পশ্চিমবাংলার পুলিশ যখন কোনো ভুল কাজ করে তখন কি বিরোধী দল হিসেবে বিজেপি কথা বলে যে না ওটা পুলিশ করেছে, কৈফিয়ত পুলিশকে দিতে হবে, এর জন্য তৃণমূল সরকারকে দোষ দেওয়ার কোনো মানে হয় না? সেক্ষেত্রে সিবিআই যদি কোনো ভুল কাজ করে তার উত্তর এটা কী করে হয় যে না সিবিআই যা করেছে সিবিআইকে তার উত্তর দিতে হবে, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই? এটাকে একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে? 2 নম্বর কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে ঠিক কথা, সিবিআই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য, অনেক তথ্য নষ্ট করা হয়েছে, তারপরও যে তথ্য সিবিআই দিয়েছিল সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছিলেন যে আমার 30 বছরের জীবনে আমি বিচারক হিসেবে জীবনে আমি এই পুলিশের ভূমিকা দেখিনি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে যে একটার পর একটা মুখবন্ধ খাম, সেই রিপোর্ট পড়ে বিচারপতিরা শিউরে উঠছেন। এইবার পুলিশের ভূমিকা নিয়ে যা সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিতে পারলো, সেটাই চার্জশিট আকারে আজ পর্যন্ত কেন শিয়ালদা কোর্টে জমা দিতে পারলো না, যে অভিজিৎ মণ্ডল বেলটা পেয়ে গেল? এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা? আচ্ছা, তারপরেও 142 দিন চলে গেছে, 142 বছর চলে যাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কবে বেল পেয়েছে? মদন মিত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাকি নাম সাপ্লিমেন্টারি চার্জশিট ঢোকানো হবে, গল্পগুলো আমরা 142 বছর ধরে শুনছি। 142 দিন তো কিছুই না। আর নয় তো বুঝতে হবে ওগুলো ব্যাড অ্যারেস্ট, ওরা কেউ যুক্ত নন, একদম না অভিজিৎ বাবু যুক্ত, না সন্দীপ ঘোষ। অতএব রাজ্যের পুলিশের পাপের দায় যদি রাজ্য সরকারের হয়, তাহলে সিবিআইয়েরও ধারাবাহিক পাপের দায় কেন্দ্রের সরকারকে নিতে হবে। এই নিয়ে কোনো
কথা নেই। দ্বিতীয় কথা, ম্যাডাম এখানে যে কথাটা এখানে বললেন, সত্যি সত্যি আমি বলছি সুমনদা, আমি যদি ঠিক বুঝে থাকি মানেটা এই দাঁড়াচ্ছে যে এই ঘটনায় সরকার পক্ষ এবং অভিযুক্তের পক্ষের আইনজীবীরা মোটামুটি এক ভাষায় কোর্টে ভূমিকা পালন করেছেন, এটা কিন্তু ম্যাডাম বললেন। সেক্ষেত্রে এই একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে এই প্রশ্নটা আসবে না যে সঞ্জয় রায় ছাড়া বাকি আর কেউ দোষী নয়, এটা একেবারে রাষ্ট্রের তৈরি করে দেওয়া একটা ডিজাইন কিনা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার উভয়ই যার অংশ। এবং সেখান থেকে আমি একটা কথা বলছি, সঞ্জয় রায় যেদিন কনভিকশনটা হলো তারপরে তাকে বিচারক বলল যে আপনার কি বক্তব্য আছে। পরের দিন আনন্দবাজার পত্রিকায় তার বর্ণনা পড়ছি, পরিষ্কার একদম বুলেট পয়েন্টে লেখা আছে সঞ্জয় রায় আমি দোষ করিনি, হ্যান করিনি, ত্যান করিনি বলতে বলতে বলছে আমার গলায় ওই কি একটা রুদ্রাক্ষের মালা না কি ছিল ছিঁড়ে যেত ইত্যাদি সব বলতে বলতে বলছে আমাকে এমনকি এক আইপিএস অফিসার বলেছিল যে এই কথাগুলো এখন বলতে হবে না পরে বলবে। যেই আইপিএস অফিসার পর্যন্ত আসলো কথাটা, বিচারক তাকে বলেন ঠিক আছে আজকে আর বলতে হবে না, পরের দিন যা বলার বলো, ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো। পরের দিন সঞ্জয় রায়কে ওর কোয়ান্টাম অফ পানিশমেন্ট শোনানোর পরে যে তোমার যাবজ্জীবন হবে, তারপরে সঞ্জয় রায় অনেক কথা বললো, কি কোয়ান্টাম অফ পানিশমেন্টটা শোনানোর আগে অনেক কথা বললো, যে কোনো কারণেই হোক সে আর আইপিএস অফিসারের প্রসঙ্গটাই গেল না। এবং সবাই ভাবছিল বোধহয় অবধারিতভাবে লোকটার ফাঁসির নির্দেশ দেওয়া হবে, কিন্তু হলো যাবজ্জীবন। আমি বলছি সুমনদা, বাসে ট্রামে কিন্তু এই আলোচনা হচ্ছে তবে থেকে যে মাঝের ওই কটা দিনে কি এরকম কোনো কথা হয়ে গেল যে তোমাকে ফাঁসির বদলে যাবজ্জীবন দেওয়া হবে, তার বদলে তুমি আইপিএস সহ বাকি যাদের নামগুলো বলছিলে সেগুলো আর বলো না? এটা জল্পনা, কিন্তু আমি বলছি এই জিনিস তো হয়েছে, কিন্তু মানে আমি বলছি যে ডিফেন্স লয়াররা বলছে ও বক্সিং জানে, সঙ্গে সঙ্গে প্রসিকিউশন লাফিয়ে বলছে বক্সিং জানে, যার ফলে ওই নিশ্চয়ই একা মেরেছে। মানে এটা একেবারে মানে একটা জিগসা পাজল যেরকম ফিটিং করে যায়, একেবারে বাদী বিবাদী পক্ষে আমি কথাটা শেষ করে দিই, পুরো ফিটিং করে যাচ্ছে। এবার এই জায়গাতে আমি কতগুলো কথা বলছি, দেখুন আইনের প্রতি আদালতের প্রতি আমাদের প্রত্যেকের আস্থা আছে। আমরা তিনটে রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আছি, আমরা তিনটে রাজনৈতিক দলই ভারতের সংবিধানের প্রতি কমিট করেই আমরা রাজনীতি করি। কিন্তু ওই আস্থার জায়গা থেকেই বলছি, একজন বিচারক ছত্রে ছত্রে লিখেছেন যে রূপালী মুখার্জি বলেছেন পুলিশ তার ভুল ভূমিকা, সুব্রত চট্টোপাধ্যায় বলে আরেকজন পুলিশ সে বেআইনিভাবে তদন্ত করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে, এগুলো কিন্তু কোনোটাই অবজারভেশন নয়, রায়। তারপর আমি খালি বিনীতভাবে জানতে চাই, দুজন এখানে অ্যাডভোকেট রয়েছে, বিচারকের ফাইনাল ভার্ডিক্টের ভাষা কি এগুলো হতে পারে? আমি মনে করি পুলিশ এটা করলে ভালো হয়, নাকি বিচারক বলবেন যে আমি নির্দেশ দিচ্ছি কমিশনারকে এটা করতে হবে, আমরা কি আশা করি? এবং আপনি যেখানে ছত্রে ছত্রে দেখছেন যে এই জায়গায় ভুল ভূমিকা পালিত হয়েছে, খালি সেগুলোকে ক্রিটিসাইজ করবেন জানিয়ে আমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন করব, সেটার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট নির্দেশ বিচারকের কাছ থেকে আমরা পাবো না। একদম সহমত যে বিচারক সুব্রত বাবুর ব্যাপারে কেন এখানে তাকে সাসপেন্ড করলেন না, এবং বিনীত গোয়েল যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে কলকাতা পুলিশ যা করেছে আমাকে জানিয়ে করেছে, অন ক্যামেরা বলেছেন বক্তব্য উনি, তাহলে পরে বিনীত গোয়েলকে এখানে কেন সাসপেন্ড করা হবে না? বিনীত গোয়েল তার মানে সবটা জানেন, সুব্রতবাবু সবটা জানেন। অবশ্যই সিবিআই এর রেসপন্সিবিলিটি, সিবিআই এর দ্বার, কেন্দ্রে আমাদের সরকার চলছে, অবশ্যই আমাদের। তবে আমি আশা করব তাহলে ঠিক এই একই ভাষায় 2011 সালের আগে আরজিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় যতগুলো তথাকথিত সুইসাইড আছে তার দায়ভার নিশ্চয়ই বুদ্ধবাবু জ্যোতিবাবুদা নেবেন। বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে বেসলেস ঘটনা, কথাটা বললো আমি বলি, ওই 2011 আগে যে কটা ঘটনা বলছে প্রতিটা ঘটনায় পুলিশের তদন্ত হয়েছে, এবং একটাতেও পুলিশের তদন্ত করে কাউকে আড়াল করার অভিযোগ তখন বিজেপি করেনি, তথাগত রায় তপন শিকদাররা করেনি। আমি মূল ফোকাসে আসবো, একজন এখনো বাকি, আমি প্রত্যেকের কাছে আসবো। ও বলছে, আমি তো দেখো ইন্টারাপ্ট করছি না, কেন করছে আমি বুঝতে পারছি না। আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, যেদিন সিবিআই কে এই তদন্তটা হ্যান্ড ওভার করা হয়েছিল, আমি বলছি রায়শিলাই এখানে কথাগুলো বলছে, তো আমি তোমাদের আর্কাইভ থেকে অনুরোধ করছি শুভেন্দু অধিকারীর বিবৃতিটা শোনাও। সেই দিন শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা খুব কালপিট। আমি বলছি শুভেন্দু অধিকারীর বিবৃতি মনে করাচ্ছি, ইন্টারাপ্ট করছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন সিবিআই দেওয়ায় আমরা খুশি নই, কেননা যতবার সিবিআই মুখ্যমন্ত্রী পরিবার অবধি পৌঁছায় তারপরে আমি এইখান থেকে পরের প্রতিবেদনে যাব। ডিএনএ রিপোর্ট কি তা নিয়ে প্রশ্ন, কি সম্ভাবনা, কোথায় প্রশ্নগুলো দেখুন। আমার মেয়ে একটা প্রতিষ্ঠানিক খুন এবং একটা বলবো তার দ্বিতীয় বাড়িতে সে খুন হয়েছে, এটা যদি খুনি না ধরা পড়ে তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? আমার মেয়ে তো আর ফিরে আসবে না।
কলকাতায় আরজিকর মেডিকেলের মতো প্রথিতযশা কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন, অসংখ্য প্রশ্ন ও অভিযোগে বিদ্ধ কলেজেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে সিবিআই গ্রেপ্তার করলেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিতে না পারায় এই মামলায় তিনি জামিন পেয়েছেন। তার ভূমিকা নিয়ে ওঠা অজস্র প্রশ্নের উত্তর এখনো অধরা। শিয়ালদা আদালতের নির্দেশ নামাতেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। রায়ের 32 নম্বর পাতায় উল্লেখ রয়েছে, আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেন, দেহ উদ্ধার হওয়ার পর তিনি সন্দীপ ঘোষকে তড়িঘড়ি ফোন করেন। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কল ব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তাঁর বয়ানে বলেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। এখানেই প্রশ্ন উঠছে, পূর্ণাঙ্গ তদন্তের আগেই কেন তড়িঘড়ি মৃতদেহ মর্গে পাঠাতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ? কি লুকোতে? কোন মোটিভে, কোন উদ্দেশ্যে তিনি এরকম তাড়াহুড়ো করেছিলেন? কিন্তু এটা সন্দীপ ঘোষ নন, পুরো সন্দীপ বাহিনী, যারা তাড়াহুড়ো করে কি করে বডিটাকে নিয়ে পোস্টমর্টম করিয়ে তাড়াহুড়ো করে ধামাচাপা দেওয়ার চেষ্টা। ব্যাপারগুলো চার্জশিটে এখনো পর্যন্ত আসেনি, তদন্ত হয়ে উঠে আসুক যে সন্দীপ ঘোষ আবার কার থেকে পেয়েছিল ইনস্ট্রাকশন। আমরা মনে করি এই ঘটনাটার শিকড় অনেক দূর। আমাদের এখানকার এমএলএ, লোকাল কমিশনার, তাদের সঙ্গে সন্দীপ ঘোষ বসে 1.5 ঘন্টা মিটিং করেছে। অবশ্য আমাদের সঙ্গে এসে একবারও কথা বলার প্রয়োজন মনে করেনি এবং আমার মেয়ের মৃতদেহ আমাদের কাছে হ্যান্ডওভার করেনি। হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ খুনের পর ময়নাতদন্ত কিভাবে হয়েছিল তাও রায়ের কপিতে উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক। তিনি লিখেছেন, তিনি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল। যে ট্রেতে ময়নাতদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম, গ্লাভস বা অ্যাপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে ময়নাতদন্তে ব্যবহৃত ছুরি, কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়নাতদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ময়নাতদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্টের ওপরে ওর সাজা হলো, তাহলে ডিএনএ টেস্টের ওই রিপোর্টের ওপরেই আমি বলছি আবার ইনভেস্টিগেশন হোক, আবার ডিউটিরত নার্স এবং ওই সময় ওই প্রেমিসেসের যারা ছিল সবার ডিএনএ টেস্ট হোক, তাদের মেলানো হোক। কেন ওর ওপরেই ভিত্তি করে একজনের লাইফ সাজা হয়ে গেল? 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, 4 জন তোমার সঙ্গে খেয়েছে ভিকটিমের সঙ্গে, তাদের স্যাম্পল নিয়েছো? এখানেই প্রশ্ন উঠছে, যাতে নমুনা দূষিত হয়ে যায়, যথাযথ তথ্য প্রমাণ না মেলে, সুবিচার না পাওয়া যায়, সেজন্য কি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা পরিবেশে ময়নাতদন্ত হয়েছিল? এক্সট্রা যে আমরা যে কন্টামিনেটেড ডিএনএর কথা আসছে, যে এক্সট্রা ডিএনএর প্রেজেন্সের কথা আসছে, এই ডিএনএ যে মানে একুজডের সাথে, সঞ্জয় রায়ের সাথে যারা যুক্ত ছিল বলে আমরা বলছি, সিএসএফএল এর রিপোর্টে এক্সট্রা মাল্টিপল ডিএনএর প্রেজেন্স বলছে। এই ডিএনএ ওই এরিয়ার কন্টামিনেটেড ডিএনএর প্রশ্ন, না এই ডিএনএ সত্যিকারেই রেপ এবং মার্ডারের মতো ঘটনাতে যারা যুক্ত ছিল তাদের ডিএনএ? তাহলে তদন্তকারী সংস্থাকে এটা তদন্ত করে পরিষ্কার করে বলতে হবে যে এই ডিএনএ কাদের ডিএনএ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? দিলে কবে? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এই প্রশ্নগুলোর খুব সহজে উত্তর পাওয়া যেত যদি তাড়াহুড়ো করে অন্ত্যেষ্টি না করিয়ে অভয়ার মরদেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত অবধি নিয়ে যাওয়া যেত। আমি এখানে ডক্টর তাপস প্রামাণিকের কাছে আসবো। আপনারা প্রত্যেকে জানেন যে ওই রাতে অভয়ার সঙ্গে যিনি ডিউটি করেছেন ওই আরজিকরে। আমি বলছি, এখন একটা শোনা যাচ্ছে ডক্টর প্রামাণিক যে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এখনও নাকি কিছু তার ছড়িয়ে আছে। আমি জানি না সত্যি মিথ্যে নাকি গুজব, জল্পনা, যে কোনো কিছু হতে পারে। যে এমার্জেন্সি বিল্ডিংয়ের 8তলা অর্থোপেডিক্সে একটা মাইনর ওটি আছে, সেটা নাকি এখনও সিল করা আছে, খোলা হলে সেখানে কিছু পাওয়া যেতে পারে। আমার পরিষ্কার প্রশ্ন আপনার কাছে যে 5.5 মাস পর এখনও কি প্রমাণ সংগ্রহ করার কোনো উপায় আছে নাকি পুরোটাই? দেখুন, এই তদন্তটা নিয়ে যেটা প্রশ্ন উঠেছে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম কিনা সেটা আমি জানি না, কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনভেস্টিগেশন বাই সিবিআই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ 9th আগস্টে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে যেগুলো দেখা গেল সিসিটিভিতে 66টা মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারেনি। চার্জশিটের যে অর্ডার কপি, সেখানে দেখা যাচ্ছে কোনো নার্সিং স্টাফের সাক্ষী নেওয়া হয়নি, জিডিএর নেওয়া হয়নি। কেন নেয়নি? ওই 66টা মুভমেন্ট কি আইডেন্টিফাই করা যেত না? এবং আমি ক্যামেরা রিপোর্ট, যে রিপোর্টটা জমা দিয়েছে 2:35 থেকে 5:51, আমি সবটাই পুরো পড়ে দেখলাম যে কয়েকজনের আপার গার্মেন্টস নেই।
এই কারা এরা? আপার গার্মেন্টস নেই, ওই যে যেখানকার সিসিটিভি ফুটেজ, ওই জায়গায় কোনো পেশেন্ট পার্টি হতে পারে না। তার কারণ হচ্ছে ভেতরের দিকে ওয়ার্ডে ওদের যদি বলা হয় টয়লেট বা বাথরুমে গেছে, তার জন্য হয়তো জামা খুলে গেছে, ভেতরে ওদের টয়লেট বাথরুম, বা পেশেন্ট পার্টিও আপার গার্মেন্টস ছাড়া 2:30 থেকে 5:50-এর ভিতরে যাওয়া আসা করতে পারে না। এইরকম আপার গার্মেন্টসওয়ালা লোকজনগুলো কারা, এদেরকে সিবিআই আইডেন্টিফাই করার ট্রাই করেনি। এইবার আসছি হচ্ছে 8তলার ঘটনায়। এই 9 অগাস্টের পরে কয়েকদিন বাদে যেটা হয়, কয়েকজন স্টাফ মানে এনএসওটি, যেখানে অর্থোপেডিক্স বা অন্যান্য ওটি আছে, সেই ওটির ভেতরে একটা আর্থোস্কোপিক মেশিন আছে, যেটা স্পোর্টস রিলেটেড ইঞ্জুরি হলে সে ওটি হয়, যেমন ACL TR হলে ওটিগুলো হয়। সেই ওটিতে বেশ কিছু আনইউজুয়াল জিনিস দেখা যায়, ইউজড গ্লাভস, কিছু সিরিঞ্জ, ব্লেড, এবং দেখা যাচ্ছে যে সেখানে অনেকেই দাবি তুলেছে যে ভেতরে রক্ত ছিল। আমি রক্ত নয়, বিভিন্ন দেওয়ালে, যেটা হচ্ছে একজন মেডিকেল পার্সন হিসাবে ওটাকে আমি রক্ত বলতে পারবো না, আননোন স্টেন বিভিন্ন দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার ভিডিও একটা ভাইরাল হয়েছিল এবং ভিডিওটা আমি দেখেওছিলাম। তো মুশকিলটা হচ্ছে যে তখনই তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে জানায়, এবং অ্যাডমিনিস্ট্রেশনে তো তখন প্রিন্সিপাল MSVP যাই পরে চেঞ্জ হয়, তো তারা অথরিটিকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সিবিআইকে জানানো হয় যে এটা CFSL করা হোক। তখন সিবিআই যেটা তাদেরকে জানিয়েছিল যে আপনারা ওটা লক করে দিন, এবং লক করেছিল সেখানে হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একজন এই প্রাইভেট সিকিউরিটি এবং সিআইএসএফ। এবং সিআইএসএফ যেহেতু তারা এই সমস্ত কাজে অন্তত আইডিয়া আছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছিল যেটা CFSL হওয়া উচিত। এবং এই ঘটনার পরে সিবিআই কোনোদিন ওই ঘরটায় যায়নি। কিছুদিন আগে এই জাস্ট যে রিপোর্টটা যখন লিক হলো যে ক্রাইম সিনটা ওইটা নয়, ওই রিপোর্টটা হওয়ার ঠিক 1-2 দিন আগে হঠাৎ করে, তার আগের থেকেই হচ্ছে যিনি অর্থোপেডিক্সের হেড আছেন, তিনি বারবার MSVP প্রিন্সিপাল স্যারকে জানাচ্ছেন যে দেখুন আমাদের এখানে এই আর্থোস্কোপিক মেশিন না থাকার জন্য আমরা ওটি করতে পারছি না। যদি আমরা অ্যাভারেজ সপ্তাহে 3 থেকে 4খানা ওটি হয়, সেটা আজ আগস্ট মাস থেকে বন্ধ আছে, এবং পেশেন্ট পার্টি সাফার করছে, তাদের ওটি হচ্ছে না। এবার সেগুলো বলাও সম্ভব হচ্ছে না যে অফিসিয়াল কোনো অর্ডার নেই। এইভাবে এই দায়টাকে সিবিআইকেই নিতে হবে। তারপরে যেটা দেখা গেল যে কিছুদিন আগে, আমি আপনাকে লেটারটা বলেও দিতে পারি, 17/12/2024 অ্যাডিশনাল SP সীমা পাহুজা ম্যাডামকে একটা চিঠি করা হয় যে এরকম অর্থোপেডিক এই ঘরটাতে একটা আর্থোস্কোপিক মেশিন এবং PTO তাকে আটকে আছে, আপনারা কাইন্ডলি এর কি করবেন দেখুন, বা আপনি পারমিশন দিন। এটা MSVP লিখে একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন অ্যাসিস্ট্যান্ট সুপার বা ডেপুটি সুপারকে দিয়ে পাঠিয়েছিলেন। তারা রিসিভ করেনি। তাদের বক্তব্য ছিল যে ওটা তো আমরা লক করিনি, তাহলে আমরা ওটা পারমিশন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো সেই মতো পরের দিন যেটা হয়, MSVP স্যার আর কি তখন পারমিশন দেয় আমাদের সিকিউরিটি CISF যে ঘরটা খোলা। ইন দ্য মিন টাইম ওই রিপোর্টটা যখন রিলিজ হয়, তখন একটা হসপিটালের ভিতরে যে প্লেস অফ অকারেন্স যেহেতু চেঞ্জ, তাহলে ওটা হলেও হতে পারে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অর্থোপেডিক্সটা হচ্ছে সন্দীপ ঘোষেরই ডিপার্টমেন্ট, তো সেক্ষেত্রে এই ঘরটার কেন তদন্ত হবে না? দেখুন একদম মানে বিতর্ক হয়েছে দীর্ঘদিন ধরে। তারপরেও সিবিআই, আমি এখনো পর্যন্ত আজ ইভিনিংয়ে আপনার শোতে আসার আগে পর্যন্ত সিবিআই জানি, এখন যদি যেয়ে থাকে আলাদা ব্যাপার। আর একটা ব্যাপার আমি একটু জাস্ট বলে নিই, যে 3টে সোয়াব, ভালভার মাপ, নিপল সোয়াব আর হচ্ছে অ্যানাল সোয়াব, এই স্টাডি করে যেটা বলা হচ্ছে যে কন্টামিনেশন, এটা তো হিউম্যান DNA, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নয়, 1 নম্বর। আর যেটা হচ্ছে অ্যানাল সোয়াবে যেটা পাওয়া গেছে ফিমেল DNA, প্রশ্নটা হচ্ছে যে ওখানে ডোম, ছুরি কাঁচি, তারা গ্লাভস পরেনি। প্রথমত ডোম হচ্ছে সব মেল, কোনো ডোম ফিমেল নয়। এবার মুশকিলটা হচ্ছে যে এই ফিমেল ডিএনএটা কার? আর যদি বলা এটা কন্টামিনেশন হয়েছে, তাহলে মেলানো হোক, চেক করা হোক যে ওখানে যারা যারা ছিল তারা প্রেজেন্ট। জাস্ট একটা কথা বলছি, ডিএনএ নিয়ে না এত কথা হচ্ছে, তো সমস্যাটা কোথায় জানো তো? প্রশ্নটা এখানে অভয়ার ডিএনএ কি সঞ্জয় রায়ের ডিএনএ নয়, বিজেপি আর তৃণমূল দুটো দলের শরীরেই RSS এর ডিএনএ। সেই কারণে বিজেপি থাকতে জীবনে কোনো সমাধান হবে না। একদম। রিকোয়ারমেন্টসটা আমার খুব এখন জানতে ইচ্ছে করছে যে ভিসেরা রিপোর্টটা কেন আসছে না? হ্যাঁ, যেটা আসলে আমাদের সবকিছু ক্ল্যারিফিকেশন হয়ে যেত। আর হলো যে অভয়ার যে ল্যাপটপ এবং মোবাইলের এই যে ডাটা, তার কিছু রিপোর্ট আমরা কি পাবো না? ঠিক। নজরুলদা, দেখুন আমি যেটা বলতে চাইব যে বিচারক যেসব ব্যাপারে উপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো হাইকোর্টে টিকবে বলে আমার মনে হয় না। যেমন ধরুন আপনারা এখনই যেটা নিয়ে আলোচনা করলেন যে কন্টামিনেশনের, উনি বিচারকই বলে দিচ্ছেন যে ওখানে আমি ছবি দেখে দেখলাম যে অন্যদের শোয়ানো আছে, সেখান থেকে কন্টামিনেশন হতে পারে। কেউ কিন্তু দাবি করেনি, অন্য কেউ করেনি, বিচারক নিজে নিজেটা করে নিচ্ছে। এই যে অ্যানাল সোয়াব এবং ভালভার মপিং, এই ব্যাপারটা অনেকেরই কাছে ভেজাইনাল সোয়াব এবং ভালভার আলাদা,
মানে ল্যাবিয়া মেজর ওখানে যে গজ দিয়ে যেটা নেওয়া হয় সেটা মপিং, আর যেটা লিকুইড কালেক্টর হয় ভ্যাজাইনাল মধ্যে থেকে সেটা হচ্ছে ভ্যাজাইনাল সোয়াব এবং অ্যানাল সোয়াবের কথা বলছেন। তো জাজমেন্টে উনি নিপুল সোয়াবের কথা আলোচনা করেছেন এবং সেখানে একজন ফিমেল ডিএনএর কথা বলা হয়েছে। আর এই যে অ্যানাল সোয়াব বা ভালভার মপিং, এখানে তো একাধিক লোকের, যেখানে পুরুষেরও ডিএনএর কথা এসেছে। তো এইগুলো তো রিপোর্টে যখন এসেছে তদন্ত করে না বের করতে পারে, কিন্তু বের করার চেষ্টা কেন হবে না, এটা কিন্তু কেউ বলছে না। আমি আসবো নজরুলদা, তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে আবার এই আলোচনায় ফিরব। অভিষেক রায় তিনি লিখছেন, আজ ফাঁসি চেয়ে যে তৎপরতা দেখা যাচ্ছে সেটা তদন্তে দেখা গেলে ভালো হতো। সত্যজিৎ চট্টোপাধ্যায় লিখছেন, তদন্তে ফাঁক ফোকর ছিল বলেই সর্বোচ্চ সাজা হয়নি, দায় তদন্তকারীদেরই নিতে হবে। সৌভিক বিশ্বাস লিখছেন, কলকাতা পুলিশ এবং সিবিআই কেউই কাঙ্ক্ষিত রায় এনে দিতে পারেনি। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ফাঁসি চাইতে জোরালো প্রমাণ দরকার, দুপক্ষের হাতে সেসব আছে তো। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, তথ্য প্রমাণ লোপাট করে যারা ফাঁসির দাবি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক আদালত। আজকে তিলোত্তমার পরিবার, আমি আগেই বলছিলাম যে মূল হচ্ছে ট্রাস্ট ইস্যু। অবিশ্বাস এমন জায়গায় গেছে, তারা বলছেন পুলিশ যেমন তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। এই মারাত্মক অভিযোগ করছে অভয়ার পরিবার, বাবা এবং মা। দেখুন, যেমন পুলিশ তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটে যুক্ত। প্রথমে পুলিশ, তারপর সিবিআই। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এভাবেই তদন্তভার হাত বদল হয়েছে। শেষ অবধি তদন্ত থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বলেছেন, তার মনে হয়নি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, প্রথমে রাজ্য সরকারের অধীনস্থ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তা করেনি। শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন তার নানা অংশেও পুলিশ এবং সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারক তার রায়ে লিখেছেন, 9 আগস্ট সকাল 10টায় টালা থানায় দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10:10 সময় দিয়ে। রায় বিচারক আরও লিখেছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মত, টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। বিচারক তাঁর রায় আরও লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি, তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশকাচের তলায় রেখেছেন। সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি যেখান থেকে প্রমাণিত হয় যে এই ঘটনাটা বিরল থেকে বিরলতম। যখন এই কথাটা বলা হচ্ছিল, সিবিআইয়ের উকিলও ছিলেন, সেখান থেকে কোনো অবজেকশন তাদের তরফ থেকে আসলো না। ভিকটিমের সঙ্গে যারা খাবার খেয়েছিল, দুজনের সাক্ষ্য গ্রহণ আমরা ক্রস করতে পারলাম, আর বাকি দুজন অধরা রয়ে গেল। তাহলে যারা যারা এখানে ম্যালপ্র্যাকটিসগুলো করার চেষ্টা করেছিল বা করে একটা স্টোরি অন্য স্টোরি খাড়া করেছে, তাদের এগেনস্টে কোর্ট কি ডিসিশন নিল এবং তাদেরকে কি সাজা দিল? এখানে আরজি করে তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল?
রাজ্য এবং কেন্দ্র দুপক্ষের তদন্তকারী সংস্থার মধ্যে যদি গটাপ গেমের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ বিচারের জন্য আর কার কাছে যাবে? তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। রাজনীতির পাকে চক্রে তদন্তের দমবন্ধ হয়ে মৃত্যুর অভিযোগ নতুন কিছু নয়। সারদা, নারদা, রোজভ্যালি, গরু, কয়লা নানা মামলায় এই অভিযোগ ওঠে। সেই পথেই কি আর্চিকর তদন্ত? ব্রতদেব ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল, আমি খুব দ্রুত একটা পার্টে আসতে চাইবো, সেটা হচ্ছে বারবার দুটো এজেন্সির তদন্তেই যেটা দেখা যাচ্ছে যে বেসিক মানে যেটা এসওপি সেইটা ফলোড হচ্ছে না, প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। এটা কিভাবে দেখছেন? কি করে এটা সম্ভব? না, এটা আপনারা যে গাফিলতি বলতে চাইছেন, আমি গাফিলতি মনে করি না, ইচ্ছাকৃত। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। নালে ধরুন, আমি পুলিশে যতদিন কাজ করেছি, কোনো একটা লোককে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন পুলিশের প্রথম কাজ হচ্ছে তাকে সার্চ করে দেখা। একদম। তার কাছে অংশও থাকতে পারে, আমাকে নাহলে তো মেনে দিতে পারে। এবং সার্চ করার পর যে যে জিনিস পাওয়া যাবে সেটা জেনারেল ডায়েরি করতে হবে, এবং যেগুলো তদন্তের কাজে লাগবে না সেগুলো আলাদাভাবে রাখতে হবে। যখন আসামি ছাড়া পাবে তখন তাকে ফেরত দিতে হবে অন রিসিপ্ট। এবং এই মোবাইলের মতো যদি জিনিস পাওয়া যায় তখন তো তদন্তকারী সংস্থার পর এটা ডিউটি যে তিনি অব্যবহিত আগে কার সঙ্গে কথা বলেছেন, তাকে কে কথা বলেছেন, সেখান থেকে তদন্তের যে কিভাবে তিনি অপরাধটা করেছেন অথবা করেননি সেটা বের হবে। তো এখানে যে করা হয়নি সেটা পরিকল্পিতভাবে করা হয়নি। যেমন সঞ্জয় রায়ের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়নি। যে কোনো আসামি গ্রেপ্তার হলে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখতে হয়, কারণ সেটা গভর্নমেন্টের অর্ডার আছে। এবং আমাদের গভর্নমেন্টের এটাও অর্ডার আছে যে রেপ কেসের, মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর করা যাবে না। সেটা তো বিশেষ পারমিশন নেওয়া হয়েছিল। কমিশনার অফ পুলিশের আছে, ডেপুটি কমিশনার পুলিশের আছে, থানা সাব ইন্সপেক্টর কোথায় এক্সেপশনের প্রাদেশ আমাকে দেখান, আমি মেনে নেব। আমাকে বলতে দিন। আমার যেটা আশ্চর্য লিখেছে যে বিচারক এই কথাটা কখনো বলছেন না, যে শাসক দল একজন নেতা বলেছিলেন যে আজকে রাতে যদি পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এটা আমি বলিনি, যারা পোস্টমর্টম করেছেন সিনিয়র মোস্ট ডাক্তাররা বলেছেন। আরে শ্মশানে সামনে দুটো বডি ওয়েটিং এ ছিল, তাকে টপকে ওখানে গিয়ে উপস্থিত থেকে এই বডিটাকে 3 নম্বর বডি নিয়ে গিয়ে পোড়ানো হয়েছে, এমনি হয়েছে। আর একটা কথা অবশ্যই বলা দরকার, বিচারক নিজে নিজে বলছেন যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। তো ওই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হবে, যিনি পোস্টমর্টম করবেন তাকে নিজেকে পোশাক পাল্টাতে বা স্যানিটাইজেশন করে নিতে কে মানা করেছিল? এগুলো তার হয় ক্রিমিনাল নেগলিজেন্স না হলে ক্রিমিনাল কনস্পিরেসি। অতএব বিচারকের উচিত ছিল এটা লেখা, আমি মনে করি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু তিনি যেভাবে এগুলোকে বাদ দিয়ে সাজাটা দিয়েছেন, আমার মনে হচ্ছেন যে রাজ্য সরকারের নেত্রী যেমন চাইছেন, সিবিআই বোধহয় চাইছেন এবং বিচারকও চাইছেন যে সনকে ফাঁসি দিয়ে দিলে, ফাঁসি যদিও উনি অর্ডার দেননি, যে তাহলে উনি যে বলছেন যে আমাকে প্রথমে অমুক আইপিএস অফিসার ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর মারধর করা হয়েছে, সেখানে আমার স্যালারি জোগাড় করা হয়েছে, আমাকে এই বলতে বলা হয়েছে, তারপর আমাকে কমিশনের ঘরে আনা হয়েছিল, সেখানে আমাকে মারধর করা হয়েছে, আমার চুল ছেঁড়া হয়েছে, আমার অন্য আমি বলছি হয় ক্রিমিনাল নেগলিজেন্স। নজরুল সাহেব যা বলছেন তার মানে এটাই দাঁড়ায় সন্দীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিওয়াই চন্দ্রচূড় হয়ে সিবিআই ইত্যাদি এবং অনির্বাণ দাস বিচারক সবাই কনস্পিরেসিতে জড়িত। এইটা যদি প্রপোজিশন হয়, আমার এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। স্যার আমি এটা বলিনি, নজরুল সাহেব আমি শেষ করি, আমার মুখে যা বলি সেটা শেষ করি না। আপনি যেমন ইনফার করছেন, এটা আমার ইনফারেন্স, আমার ইন্টারপ্রিটেশন। আমি
শেষ করে দিন। দেখুন, বিচারকের এই 172 পাতার রায় ধরে আপনারা যেমন কলকাতা পুলিশকে নির্দিষ্ট সিঙ্গেল আউট করছেন, সিবিআই কে করছেন, আর উনিই করে দিয়েছেন, আমাদের কিছু করতে হচ্ছে না। ডেফিনেটলি করুন। এটাও খেয়াল রাখুন, তিনি তার রায়তে এটা যে গ্যাং রেপ নয় সেটাও বলে দিয়েছেন, রাজর্ষিরা সেটা মানতে রাজি নয়। এইখানে যে ট্যাম্পারিং অফ এভিডেন্সের কোনো তিনি চিহ্ন পাননি, তিনি সেটাও বলে দিয়েছেন, সেটা আপনারা কেউ মানতে রাজি নন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, একটা রায় আমি একটা প্যারা মানবো, আর একটা প্যারা মানবো না, আর একটা প্যারা মানবো, পরের প্যারা মানবো না, এটা কেন? যদি মানতে হয় পুরোটা মানুন। এক সেকেন্ড, লাস্ট পয়েন্ট হচ্ছে যে এইখানে ফুটেজ নিয়ে প্রচুর কথা হচ্ছিল, 27 মিনিটের ফুটেজ নিয়ে বহুত কথা শুনেছি আমরা। এখানে কোথাও আপনার 27 মিনিটের ফুটেজের গল্প খুঁজে পেয়েছেন? সিবিআই বলেছে আমাদের কাছে ফুটেজ নেই, কোথাও বলেছে? 30 বছর বলে দিচ্ছি, 30 বছরের কর্মজীবনে আমি এরকম দেখিনি। এই কথা রাজর্ষিও বললো, সদরূপও বললো। কথাটা বিচারপতি পারদিওয়ালা সুপ্রিম কোর্টে বসে বলেছেন। তারপরে সেকেন্ড অংশটা কেউ বলছেন না, যে এই প্রশ্নটা তুষার মেহতা তোলার পর যখন জাস্টিস পারদিওয়ালা এই কথাটা বলছেন, তারপর কপিল সিব্বল গোটাটা এক্সপ্লেন করে দেওয়ার পর জাস্টিস মনোজ সিনহা এবং জাস্টিস চন্দ্রচূড় বলছেন, নাও উই সি হোয়াট হ্যাপেন্ড থ্রু আউট দ্য ডে, উই আর স্যাটিসফাইড। এটার সঙ্গে বিচারপতি পারদিওয়ালার বক্তব্যের কোনো সংঘাত নেই। সুমনদা, কপিল সিব্বলের প্রসঙ্গ যখন উঠছে, পরিষ্কার কথা আমাদের মনে হচ্ছে কপিল সিব্বল বলেছিলেন লাইভ টেলিকাস্ট যেন না হয়, আমাদের বড় অসুবিধা হচ্ছে। আমরা এখনো হচ্ছে একটা পয়েন্টে স্থির আছি, সেটা হচ্ছে ওসি ডিসি পিসি সিপি পিসি, আমরা এই লাইনে একদম ঠিক আছি। দুটো কথা বলছি, আর একটা কথা, অনির্বাণদার যে বক্তব্য আছে, এই ব্যাপারটা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হাত থেকে ঘড়িটা ছিনতাই হয়ে গেল। হ্যাঁ, ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইয়ের মোটিভটা আমার জানা নেই। কুণাল ঘোষ যে কথাটা বললেন যে কনভিকশনে ফাঁসি হয় তাতেই যাবজ্জীবন হয়, কেন ফাঁসি করাতে পারলো না? আচ্ছা, ওই ধারাতে কামদুনির ধর্ষকরা কনভিক্টেড হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের মামলা তারা বেকসুর খালাস হয়ে গেল। সুতরাং এই কথাগুলো ওরা যত কম বলে তত ভালো। কিন্তু যে কথাটা বলার তা হচ্ছে, সুমনদা, ওই সময়টাকে যদি আমরা কল্পনা করি, যখন আরজি করের ঘটনার পরে এইরকম রাজ্য জুড়ে আন্দোলন চলছে, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে রাত জাগছেন, সবকিছু করছেন, সেই সময় দুটো সংস্থা মিলে কি নির্দিষ্টভাবে চুপচাপ থেকে প্রমাণ লোপাট করছে, তার দায় আজকে সবাই নেবে। জ্যোতি বসু নেবে, বুদ্ধদেব ভট্টাচার্য নেবে, জওয়াহরলাল নেহরু নেবে, খালি আজকে সিবিআই যাদের হাতে আছে তারা কোনো দায় নেবে না। আরে আশ্চর্য কথা, সিবিআই কেন তথ্য প্রমাণ লোপাট করতে যাবে? বললেই হলো, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। সিবিআই এর প্রমাণ ছিল। জজ সাহেব এটা বলেছেন, ওটা বলেছেন, তো জজ সাহেব যে একাধিক পুরুষের ডিএনএ, মহিলার ডিএনএ বলেছেন, তো সেটাকে ফুটেজের কথা যেটা আছে, ফুটেজটা জাজমেন্টেতে এই কথাও বলা আছে যে এই ঘটনাটা জানার পর প্রিন্সিপাল দায়িত্বপ্রাপ্ত লোকদের ডেকে বলেন যে এতটা থেকে এতটার যে সিসিটিভি ফুটেজ, সেটা আমাকে একটা পেন ড্রাইভে পুরে দিন। সেটা হচ্ছে প্রিন্সিপালের কাছে রাইতে আছে, একের পর দ্য প্রিন্সিপাল হ্যাজ ইনস্ট্রাক্টেড হিম টু সেন্ড দ্য বডি টু মর্গ ইমিডিয়েটলি টু প্রিভেন্ট এনি সর্ট অফ প্রবলেম ইন দ্য হসপিটাল। কিন্তু এই ইনস্ট্রাকশন প্রিন্সিপাল থেকে সমস্ত মহলে গেছে, এটা এই রাই বলছে, অন্য কেউ না।